ঠাকুরপুকুরে মদ্যপ পরিচালক ভিক্টর গাড়ির তলায় 10 থেকে 12 জনের চাপা পড়া এবং একজনের মৃত্যু গোটা রাজ্যে আলোচনার বিষয় হয়েছে। তারকাদের জন্য কি আলাদা আইন হয়েছে এই রাজ্যে? একদিকে মদ্যপ অবস্থায় নিজের সাকসেস অর্থাৎ নিজের সাফল্য সেলিব্রেট করছিলেন যে ভিক্টর, সেই ভিক্টর যখন রাস্তায় নেমে 10 থেকে 12 জনকে আহত করলেন এবং অত্যন্ত বাজেভাবে আহত করলেন, একজনকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, তখন তারই গাড়িতে থাকা তার প্রযোজক টলছেন, দাঁড়াতে পারছেন না, প্রিজন ভ্যানে পর্যন্ত ওঠানো যাচ্ছে না তাকে। আমি সিসিটিভি ফুটেজে দেখাই সেই পরিচালক ভিক্টর, যাকে স্থানীয়রা বলছেন খুনি, তিনি খুন করেছেন, স্থানীয়রা বলছেন এমনটা। সেই পরিচালক ভিক্টর গাড়ি কিভাবে একের পর এক এমনকি একটি শিশুকে পর্যন্ত পিষে দিয়েছে এবং পিষে দিয়ে দাঁড়ায়নি, একজনকে পিষেছে, পরের জনের কাছে গেছে, তাকে পিষেছে, তার পরের জনের কাছে গেছে, সবাইকে লাইনে দাঁড় করিয়ে পিষেছে এই গাড়ি। ভিক্টর যখন ধরা পড়েছে তখন সে মদ্যপ, গাড়ির ভেতর 4 বোতল মদ এবং বলা হচ্ছে তার গাড়ির ভেতর ছিল গাঁজা। মদ গাঁজা সমস্ত কিছু নিয়ে সেলিব্রেট করেছেন ভিক্টর এবং তার বন্ধু বান্ধবরা। তার ফলে প্রাণ দিতে হয়েছে এক সাধারণ বাবাকে, যে নিজের ছেলের বিয়ের জন্য মিষ্টি কিনতে বেরিয়েছিল। সেই প্রাণ ফেরত দিতে পারবে ভিক্টর মতো মানুষরা? প্রশ্ন। আরেকটা কি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে পুলিশ নাকি ধামা চাপা দেওয়ার জন্য সেটেলমেন্ট করতে বলে মৃতের ছেলে বলছে। সেখানে পুলিশ আসে 1 ঘন্টা লেটে এবং ছবি দেখায় পুলিশ আসার পর যখন অভিযুক্তদের প্রিজন ভ্যানে তুলছেন, পুলিশ যখন তুলছে তখন তার প্রযোজক এই ভিক্টর সাথেই ছিলেন। তার কি অবস্থা ছিল দেখুন। তিনি প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করছেন চেষ্টা, হোল্ড অন, চেষ্টা চলতে পড়ে গেলেন, যা রাস্তায় পপাত ধরণীতল চিৎপাত হয়ে পড়লেন এবং তারপর তাকে ওঠানোর চেষ্টা করছেন মানুষ, কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে সবাইকে। তিনি এখনো চেষ্টা করছেন। শ্রিয়া বসু তার নাম। এরপর তার ছেলে বলছেন, মৃতের ছেলে বলছেন, এরপর পুলিশ আসে, আমাদের সেটেলমেন্ট করতে বলে। কি বলেছেন মৃতের ছেলে শুনুন। বাবাকেও খুন করে দিয়েছে, গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে গেছে, আমার বাবাকে ওর গাড়িতে টানতে টানতে নিয়ে গেছে, টানতে নিয়ে চলে গেছে। আমি যখন ওকে ধরেছিলাম পুলিশ আমাকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে চলে গেছে। পরে আমার বাবাকে যখন হসপিটালে নিয়ে যাই, পুলিশ আমার দাদাকে ডেকে নিয়ে যায় সেটেলমেন্ট করার জন্য। পুলিশ বলে সব কিছু মিটিয়ে নাও। এগুলোদের পুলিশ ওদের গাড়িতে তুলে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে যায়নি। আমার বাবাকে পাড়ার লোকরা লাস্টে রিক্সা করে তুলে নিয়ে গেছে। 4 জনকে স্পট ডেট করেছে রাস্তার মধ্যে। পুলিশ একজনকে বলছে একজন মৃত, 4 জন মারা গেছে। আমি বলছি আমি নিজে দেখেছি। আমি সাংবাদিক কিন্তু আমি মানুষ। আমি এই বিষয়টিকে পার্সোনালি কেন নিচ্ছি? তার কারণ এই ঠাকুরপুকুর বাজারে আমি বড় হয়েছি। এরা আমার পরিচিত, যাদেরকে ধাক্কা দিয়েছে, যাদেরকে পিষেছে এই ভিক্টর, তারা আমার পরিচিত। তাদের হয়ে আজকে আমি প্রশ্ন করব। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন। আমি কিশলয় আজ প্রশ্ন করছি, মদ্যপ ভিআইপিদের হাতে মানুষের প্রাণ যাওয়া সহ্য করবে বাংলা? তার সঙ্গে প্রশ্ন করছি, পুলিশের সেটেলমেন্ট সমঝোতা করার চেষ্টা সহ্য করবে বাংলা? তার সঙ্গে প্রশ্ন করছি, 5 বছর ধরে চলা ওখানে রাস্তা না ঠিক হওয়া, 5 বছর ধরে কাজ চলছে ওখানে কিন্তু রাস্তা ঠিক হয়নি, প্রতিদিন নাকি দুর্ঘটনা হয়, সেটা সহ্য করবে বাংলা? আমি যাব আলোচনায়। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, একাধিক অতিথি রয়েছেন, প্রত্যেককে আমি ছোট ছোট করে ক্রিস্প করে উত্তর দিতে বলবো, কারণ আজকে আমার সময় কম। অতিথি রয়েছেন অনেকে, রুদ্রনীল ঘোষ থাকবেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শর্বরী মুখার্জি বিজেপি মুখপাত্র তথা অভিনেত্রী, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা, স্যান্ডি সাহা রয়েছেন অভিনেতা, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, পায়েল মুখার্জি থাকবেন অভিনেতা। আমি প্রথমে স্যান্ডিকে দিয়ে শুরু করব। স্যান্ডি, আপনি তার এই ঘটনা ঘটার আগের দিন রাত্রে
তারা যে পার্টি, আপনাদের সাকসেস পার্টি চলছিল, সাফল্যের উদযাপন চলছিল, সেই উদযাপনে আপনি ছিলেন। আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে একটা ছবি দেখাবো, যেটা দেখালাম আবার দেখাবো। স্যান্ডির রিয়াকশন রেখে আমি সেই ছবিটা চালাতে বলবো, যেখানে ওনার কলিগ শ্রিয়া বাসু, তার কি অবস্থা ছিল সেই ছবিটা একবার আমি পিসিআরকে দেখাতে বলবো, যাকে প্রিজন ভ্যানে তোলার সময় কি হচ্ছিল সেই ছবিটা স্যান্ডির রিয়াকশন রেখে। শ্রিয়া বাসুর ভিজুয়ালস। শ্রিয়া বাসু, স্যান্ডি আপনি দেখছেন, আপনার কলিগ। স্যান্ডির রিয়াকশন রাখতে বলবো উইন্ডোতে, এবং ভিজুয়ালসে আমি দেখাচ্ছি শ্রিয়া বাসু, আপনার কলিগ। ফিরবো আলোচনায়। প্রিজন ভ্যানে তিনি উঠতে পারছেন না, ওঠানোর চেষ্টা চলছে। স্যান্ডি, আপনারা যখন সাকসেস পার্টি করেন, তারপর এরা গাড়ি চালানোর জন্য যাওয়া শুরু করে, বারণ করেছিলেন এনাকে গাড়ি চালাতে? ফেরাবো, স্যান্ডিকে দেখাতে বলবো। হ্যাঁ, তো প্রথমেই আমরা বলি বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করে নিই। তো প্রথমে আমাদের সাউথ সিটিতে একটি পাবে আমরা পার্টি করছিলাম, সবাই মিলে এখানে ছিল। আমাদের যে সিরিয়ালের কলাকুশলীরা, কাস্ট অ্যান্ড ক্রুরা সবাই ওখানে ছিল। তো ওইখান থেকে আমরা ডিসাইড করি, আমার পরের দিন যেহেতু কল টাইম ছিল, আমরা অভিনেতার বাড়ি জোকার কাছাকাছি, ওখান থেকে আমার স্টুডিও কাছে, তো ওখানে আমরা ডিসাইড করি যে ওইখানে কিছুক্ষণের জন্য আড্ডা দেবো, দেন ঘুমিয়ে পরের দিন সকালবেলা আমি শুটিংয়ে যাব। এবং যারা যারা আমরা অভিনেতা বা কাস্ট অ্যান্ড ক্রুরা ছিলাম, ম্যাক্সিমাম সবাই ড্রাইভার নিয়ে এসেছিলো, না হলে ক্যাবে এসেছিলো। আমি যেহেতু প্ল্যান ছিল পার্টি করার, আমি সেই জন্য সেখানে ক্যাবে এসেছিলাম। তো সেইখান থেকে আমরা কোঅ্যাক্টরের বাড়ি গেছিলাম। আমি শিয়াদির গাড়িতে গেছিলাম, যার ড্রাইভার ছিল। বাকি শ্রিয়াদি বলতে যে শ্রিয়া বাসু, যাকে মাটি থেকে তোলা যাচ্ছে না সেই ব্যক্তি। বেশ, তার গাড়িতে আপনি ছিলেন? হ্যাঁ, সেখানে ড্রাইভার ছিল। তো আমরা যাই কোঅ্যাক্টরের বাড়িতে। আমার যে কোঅ্যাক্টর ছিল আরিয়ান ভৌমিক, উনি নিজের গাড়িতে আগেই পৌঁছে গেছিলেন। পরবর্তীকালে আমাদের বেরোনোর পরে ভিক্টোদা, উনি রিদিকে নিয়ে ওইখানে এসে পৌঁছান। তো জোকায় পৌঁছলেন। তারপরে আমি ওখানে গিয়ে আমি খুব টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ওইখানে, যে প্রচন্ড সময় কম, আমি ছোট করে বলতে পারি। তারপর রাতে মদ্যপান হয়, সেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেলিব্রেশন টুকটাক হয়েছিল, টুকটাক হয়নি সেটা আমি ছিলাম, আমি ঘুমিয়ে ছবিটা দেখুন স্যান্ডি, আমি ঘুমিয়ে টুকটাক সেলিব্রেশন করে একজন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, দেখতে পাচ্ছেন স্যান্ডি? আচ্ছা ঠিক আছে, হয়েছে, এইদিকেও ভিজুয়াল রয়েছে, দেখতে পাচ্ছি আমি। মত্ত প্রযোজক দেখুন, দেখতে পাচ্ছি আমি। খুবই খারাপ লাগছে। টুকটাক সেলিব্রেশন এটা নয় স্যান্ডি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? আচ্ছা ঠিক আছে। আপনাকে না জানিয়ে তারা বেরিয়ে যান? না, সেইখানে সকালবেলা বেরিয়ে যান, আমাকে না জানি না। 9:30টার সময় এটা হয়েছে। এবং আমি ওখানে যখন যাই তখন রিদি ছিল, ভিক্টোদা, আর আমাদের যে শ্রিয়াদি চ্যানেলে, যাকে ভিক্টোদা বলছেন তাকে সেখানে স্থানীয় মানুষরা দানব বলছেন। সেটা আমিও বলতে চাই, কারণ এই ধরনের যে ঘটনা ঘটিয়েছে, সে আমার পরিচালক হোক, বন্ধু হোক, আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না এই ধরনের যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটা হয়েছে, বা এই ধরনের যে শুধু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না, এতগুলো লোকের মানুষের যে প্রাণহানি হয়েছে, আঘাত হয়েছে, সেইখানে আমার ফ্যামিলিও থাকতে পারতো। আমার প্রশ্ন হচ্ছে স্যান্ডি, বলুন, যখন আপনারা উদযাপন করলেন আপনাদের সাফল্য, সেই সাফল্য উদযাপনের ফলে আজকে অনেকের জীবন বিফল হলো আপনাদের সাফল্যের কারণে। আমার কথা হচ্ছে, সেই প্রযোজককে, যাকে আপনি ভিক্টোদা বলছেন, সেই প্রযোজককে কেউ আটকাননি যে আপনি গাড়ি চালাতে পারবেন না কারণ আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না? কেউ আটকাননি আপনারা? সবাই বারণ করেছিল, উনি শোনেননি, উনি বারণ করে সত্ত্বেও শোনেননি। আমরা সবাই ইভেন আমরা বলেছিলাম যে থেকে যাও, আজকে তুমি চালাতে পারবে না গাড়ি, প্লিজ থেকে যাও। তো উনি শোনেননি, উনি চলে গেছিলেন নিজের মতো করে। শ্রিয়াদি ছিল আর রিদি, তার পিছনে যারা বসেছিলেন শ্রিয়া এবং রি, তারাও কেউ আটকাননি, তারা বরঞ্চ তার গাড়িতে হপ ইন করে যান, চড়ে বসে পড়েন, তাই তো? সেইটা তো তারা আটকেছে কিনা আটকেনি তাদের জিজ্ঞেস করলে, কিন্তু আমরা নিশ্চয়ই আটকাননি, নাহলে গাড়িতে চড়বেন কেন? ধরুন আপনি আমার উপর ভরসা করতে পারছেন না স্যান্ডি, তাহলে তো আপনি যাবেন না। কারণ আমি বিশ্বাস করতে পারছি না, আমার মনে হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমি উঠিনি, আমার পার্সোনাল ডিসিশন, তারা মনে হয়েছে হয়তো তাদের, সেটা তারাই বলতে পারবে। স্যান্ডি, আমাকে বলুন, সাফল্য উদযাপনের আমি কারুর কোনো মরালিটি সেট করছি না, আমি কাউকে কোনো বাধা এর মধ্যে, সীমার মধ্যে বাধার চেষ্টা করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সাফল্য উদযাপন কিংবা যা কিছু উদযাপন হতে পারে
অন্য কিছু হতে পারে, সবকিছুর একটা লিমিট থাকে। এই ব্যক্তি যাকে আপনি শ্রীয়াদি বলছেন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, তিনি প্রিজন ভ্যানে উঠতে গিয়ে উল্টে পাল্টে গড়িয়ে মাটির তলায় পড়ে গেলেন। একজন ব্যক্তিকে 300 থেকে 400 মিটার আপনার এই ভিক্টোদা টেনে হিঁচড়ে হ্যাঁচড়াতে নিয়ে গেল। কতটা মদ্যপান, কতটা গঞ্জিকা সেবন, তার গাড়ি থেকে গাঁজা পাওয়া গিয়েছে স্থানীয়রা বলছেন, কতটা গঞ্জিকা সেবন, কতটা মদ্যপান করে একটা সাফল্য উদযাপন করতে হয় স্যান্ডি সাহা, কতটা করলে মনে হয় যে এবার আমি আমার সাফল্যটাকে সম্পূর্ণভাবে উদযাপন করে নিয়েছি, এবার পরের সাফল্যের দিকে এগোই আমি, এই লিমিটটা কোথায়? আমি একটা কথা বলছি, আপনি বারবার বলছেন আপনার ভিক্টোদা, প্রথমত উনি আমার ভিক্টোদা না, আপনি ভিক্টোদা বলেছেন। আমি ভিক্টোদা বলেছি, ভিক্টোদা বলেই যেহেতু এতদিন ধরে কাজ করেছে, আমার প্রথম কাজ ওনার সাথে, তাই জন্য তো উনি আমার ভিক্টোদা নয়, উনি আমার পরিচালক। তবে সে আমার পরিচালক হোক, বন্ধু হোক, ফ্যামিলি হোক, যে ভুল করেছে, যে ভুলটা ভুলই অবভিয়াসলি মানা হবে, সেটা কখনোই ক্ষমার ভুল না, এটা সেটা ক্ষমার অযোগ্য একটা মানে কি বলবো ক্রাইম করেছেন উনি অবভিয়াসলি। তো সেইখানে খুন করেছেন, হ্যাঁ অবভিয়াসলি, সেটা আই ডু এগ্রি উইথ ইউ। তো একজন বাচ্চা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, এটা খুবই খারাপ, নিন্দনীয়। আমি যেটা প্রশ্ন করলাম আবার করছি, সাফল্য উদযাপনের লিমিটটা কোথায়? দেখো, লিমিটটা বলতে যে যতটা সামলাতে পারবে ততটাই তার খাওয়া উচিত। তার মানে সামলাতে পারেনি, তা অবভিয়াসলি তাদের খাওয়া উচিত হয়নি। কেউ সেখানে ছিল না তাদের নিয়ন্ত্রণ করার মতো। দেখো, আমরা এটা তো কেউ 18 বছর মানে 16 বছরের বাচ্চা নাই, ধরে ধরে বারণ। বিষয়টা হচ্ছে স্যান্ডি, আমি যদি সত্যি কারোর সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, কেউ যদি আমার কলিগ হয়, আমি যদি দেখি সে গড়াগড়ি খাচ্ছে মাটিতে, আমি তার হাতে কখনোই স্টিয়ারিং হুইল বা রান্নার গ্যাস তুলে দেবো না, আমি জানবো সেখানে দুর্ঘটনা হতে পারে। এবার দেখুন, আমি বলবো আপনি এটা করবেন না। আমরা সবাই বারণ করেছি, কিন্তু শোনেননি ভিক্টোদা, উনি নিজের মতো করে গাড়ি চালিয়ে চলে গেছেন। আমরা ওখান থেকে শুটিং ফ্লোরে গেছিলাম, ওইখানে গিয়ে শুটিং ফ্লোরে গিয়ে আমরা খবর পাই যে এই ধরনের একটা ঘটনা। কেমন লাগছে এখন? খুবই খারাপ লাগছে, স্পেশালি যে মানুষটি আজকে নেই, ফ্যামিলি তো তার একটা এত বড় লস হয়েছে, সেটা ভীষণই আমার খারাপ লাগছে। এবং তাছাড়া আপনারা উদযাপনটা না করলেই পারতেন মনে হচ্ছে। না দেখুন, আমি একটা কথা বলছি, উদযাপনের সাথে কখনোই আমি বলবো, কারণ উদযাপন ছিলও না ওটা। না, উদযাপন একটা জিনিস। দেখুন, একটা আমি কথা বলছি, আর একটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাওয়া স্যান্ডি, যে পর্যায়ে মানুষ মানুষ, ভগবান তো আমাদের সেন্স অর্গান দিয়েছে যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আমি চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি। এবার আমি এমন ভাবে নিজেকে ইনটক্সিকেট করলাম, এমন ভাবে মদ্যপান করলাম, গঞ্জিকা সেবন করলাম, এত সাফল্য আমার এসেছে, আমি সাফল্য উদযাপন করছি, এরম করলাম যে আমি তারপর মাটিতে পড়ে গেলাম, গড়াগড়ি গেলাম, 4টে লোককে মেরে ফেললাম। সেটা তো উদযাপন নয়, একদমই নয়, একদমই নয়। সেই লিমিটটা অবভিয়াসলি নিজেকে নিজে সেট করতে হবে। আমি জানি এরপরে আমি আর খেতে পারবো না, আমার সেইখানে কন্ট্রোলটা নিজেকে করতে হবে। কেউ তো বাচ্চা নয় যে তাকে বারণ করতে হবে আপনি খাবেন না। আপনি সবাই নিজের কথাই নিজের মর্জির মালিক। যে যার নিজের মতো মদ খাবে, গাঁজা খাবে, গাড়ি চালিয়ে 4টে লোককে মেরে দেবে, তার আশপাশের লোকরা কিছু বলবে না। একদমই সবাই বারণ করেছে, একদমই সবাই বারণ করেছে। হ্যাঁ অবভিয়াসলি, খুব বাজে লোকটা তার মানে। অবভিয়াসলি, তাহলে তো সেটাই প্রমাণ হচ্ছে। বেশ, আমি রুদ্রনীল আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন। রুদ্রনীল বাবু, রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমার সহকর্মী সন্তু একটি কবিতার কথা আমায় মনে করালো, আমি একবার পড়ে শোনাই। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরে তলায় চাপা পড়বে। সুকান্ত ভট্টাচার্য যেটা লিখেছিলেন, পুরনো ধাঁধা। এই দানব বলছেন স্থানীয় মানুষ, রাতে অকুণ্ঠ মদ্যপান করে তিনি 12 জনকে আহত করে একজনের প্রাণ নিয়ে নিলেন, এবং সেখানে পুলিশ সেটা ধামাচাপা দেওয়ার জন্য সেটেলমেন্ট করতে বলল তার ছেলেকে, এবং নিজের সাফল্য উদযাপন করছিলেন। এই উদযাপন নিয়ে কি বলবেন রুদ্রনীল বাবু? সে ঘটনাটা মর্মান্তিক এবং একসঙ্গে ভয়াবহ একটা ঘটনা। আমরা যেই হই না কেন, যে জীবিকাতেই থাকি না কেন, আমার দেশের আইন, আমার দেশের নিয়ম, সেগুলো যথাসম্ভব মেনে চলবার চেষ্টা করব, এটাই খুব সাধারণ কাজ। কিন্তু মুশকিলটা হয়ে গেল, জানি না যে পরিচালক এই ঘটনা ঘটিয়েছেন, তার পরিচালকের যে মেধা, তার যে যোগ্যতা, সেটাকে আমি সম্মান করি, কারণ তাকে আমি আমার জীবিকা থ্রু দিয়েই ডেফিনেটলি চিনতাম। কিন্তু কোথায় একটা প্রবণতা চলে এসেছে, আমি বিরাট মেধাবী, আমার আলাদা একটা পরিচিতি আছে, তো তাই আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক এই ধরনের জায়গা থেকে যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে, যেমন আমি একটা অপ্রাসঙ্গিক কেউ বলবেন না, এই যাদবপুরে দেওয়ালে যখন লেখা হয় যেখানে কাশ্মীরকে বিচ্ছিন্ন করবার পক্ষে, কাশ্মীরকে স্বাধীন করে ভারতবর্ষ থেকে
বার করবার যখন দেওয়াল লিখে এই যাদবপুরে ছেলে মেয়েরা কিছু তাদেরকে না গুণী বলা যায় না, তিনি মেধাবী, সেটা অন্য যোগ্যতা। আর দেশের বিরোধিতা করা, দেশের আইনের বিরুদ্ধে কাজ করা, সেটা একটা চরম শাস্তি। তাই যে পরিচালক এই ঘটনা ঘটিয়েছেন, এবং সকালবেলা 9:40 আমি ভিডিওটা দেখছিলাম, এই অপরাধও কিন্তু মারাত্মক। শুধু তাই নয়, একবার ঘটনা ঘটিয়ে তিনি থেমে যাননি এবং ধাক্কা মারতে মারতে গেছেন এবং শেষকাল একজনের প্রাণ চলে গেছে। এবং কোথাও যেন পুলিশ এটাকে আড়াল করার চেষ্টা করেছে, যেটা আরো বেশি করে ভয়ঙ্কর। মৃতের ছেলে বলেছেন রুদ্রনীল বাবু যে পুলিশ আমাদের বলে যে জিনিসটাকে সেটেলমেন্ট করতে হবে, করে নিন। এটা পুলিশ বলেছে। মৃতের ছেলে মিথ্যে কথা বলছেন কিনা পুলিশ বলবেন, কিন্তু আমার মনে হয় কান্না চোখে চোখে জল নিয়ে মৃতের ছেলে আজ মিথ্যে কথা বলবেন না নিজের বাবাকে হারিয়ে। দেখুন, যিনি মারা গেছেন, যদি আমি খুব ভুল না করি আমায় সংশোধন করে দেবেন, তিনি সংখ্যালঘু পরিবারের একজন মুসলমান পরিবারের প্রাণ চলে গেছে। যদি এই সংখ্যালঘুদের নিয়ে যে এই সরকারের মিথ্যে নাটকটা, সেটাও আজকে স্পষ্ট হলো। কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন এমন কাজ করছে পুলিশ? আপনি আমি যেই হই, অভিনেতা হই, পরিচালক হই, শিক্ষক হই, নেতা মন্ত্রী যেই হই না কেন, এই রাজ্যে বা আমার এই দেশে যদি আমি নিয়ম ভাঙি, আমার জাত ধর্ম পেশা না দেখে আইন অনুযায়ী কাজ হবে। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ এই বেপরোয়া ঔদ্ধত্যমূলক আচরণে, কেউ বলছে তারা নেশা ভাঙ করেছিল, এবং এই অবস্থায় যদি আমি খুন করে থাকি, এটা তো প্রায় খুন, অ্যাটেম্পট টু মার্ডার। পুলিশ নাকি বলছে চেপে যান যাদের পরিবারের প্রাণ চলে গেছে। এর কারণটা কি জানেন? সেটা হচ্ছে লাগাতার চুরি জোচ্চুরি দুর্নীতিতে এই রাজ্যে শাসক দলের পাশে আর শিল্পী লেখক কবিরা ডিরেক্টলি থেকে বেশি সংখ্যায় যা থাকতো থেকে আর নিজেরা মানুষের অভিশাপ গায়ে নিতে চাইছে না। তাই এই কয়েকদিন আগে যখন অভয়ার হত্যা, তিলোত্তমার যে হত্যা হলো, সেই ঘটনাতে যখন মানুষ প্রতিবাদে সামিল, সেই সময় এই শিল্পী লেখক কবিরা তারা মানুষের চোখে ঘৃণ্য হবে না বলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে উপস্থিত তারা ছিলেন না বা হননি। হ্যাঁ, এখান থেকে রুদ্রনীল বাবু, আপনি বলছেন দুর্নীতির কথা। রুদ্রনীল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই কথা তোলার জন্য। আজকে আমি একটি ছবি দেখাবো। আমি যখন সেখানে পৌঁছেছি, লাইভ রিপোর্টিং করছি রুদ্রনীল বাবু, এবং প্রত্যেকে বলি তারপর আসবো আলোচনায়। সেখানে লাইভ রিপোর্টিং করছি, সাধারণ মানুষ বলছেন 5 বছর ধরে এখানে রাস্তা রিপেয়ারিং চলছে, এখন পর্যন্ত শেষ হয়নি। 5 বছর পুলিশ একদিকে ধামাচাপা দিচ্ছে, একদিকে সেখানে প্রশাসন 5 বছর ধরে ঠাকুরপুকুর বাজারে রাস্তা রিপেয়ারিং করছে। লাইভে অ্যাক্সিডেন্ট হলো, চোখের সামনে দেখলাম যে কেন ওই রাস্তায় মানুষ প্রাণ হাতে নিয়ে 5 বছর ধরে যাতায়াত করছেন। দেখুন, এই মুহূর্তে একদম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানটায় দাঁড়িয়ে আছি। রাস্তার যা অবস্থা, সেখানে চোখের সামনে আরো একটা অ্যাক্সিডেন্ট হলো, এবং চোখের সামনে দেখাচ্ছি রিপাবলিক বাংলায় সেই এক্সক্লুসিভ ছবি, যে রাস্তার এমন অবস্থা যে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে রাস্তা একদিকে নিচু হয়ে রয়েছে এবং একদিকে উঁচু হয়ে রয়েছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার কেন এরকম অ্যাক্সিডেন্ট হবে সেটাই প্রশ্ন উঠছে। মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর বাবু, পুলিশ বলছেন আপনারা জিনিসটা সেটেলমেন্ট করে নিন, এবং সেখানের স্থানীয় প্রশাসন, কাউন্সিলর, কার দায়িত্ব এই রাস্তা সারানো আমি জানি না, ওই যার রাস্তা সারানোর দায়িত্ব তিনি 5 বছর ধরে সেটাকে সেরমই রেখেছেন। এবং আমার চোখের সামনে ওখানে বাইক উল্টে পড়ে গিয়ে একটা বাচ্চা আহত হলো, তার পা থেকে কেটে রক্ত বেরোতে আরম্ভ করলো। এই রাজ্য প্রশাসন একদিকে এই যে মদ খেয়ে গাড়ি চালিয়ে চাপা দিয়ে দিচ্ছে, অবশ্যই সেই প্রশ্ন থাকছে। আরেকদিকে এই প্রশ্ন থাকছে না, পুলিশ সেখানে ধামাচাপা দিতে গেছে, পুলিশ ভিআইপিদের বাঁচাতে গেছে, কিংবা সেখানে রাস্তা না সারিয়ে মানুষের প্রাণ একটি সরু সুতোয় ঝুলিয়ে রাখছে প্রশাসন। বলুন। আমি যতক্ষণ শুনলাম, মিনিটে মিনিটে আমি ভাবছি যে আলোচনাটা কি নিয়ে হচ্ছে, বুঝতেই পারছি না। 3টে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি বুঝিয়ে দিই। এক হচ্ছে এই রাজ্যের ভিআইপি কালচার, 2 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসনের ধামাচাপা দেওয়ার চেষ্টা, 3 নম্বর হচ্ছে প্রশাসনের ব্যর্থতা একটা সঠিক রাস্তা দিতে। এখনই তো রুদ্রনীল ঘোষ বলছিল, শান্ত ছেলের মতো শুনছিলেন, আবার আমি বলতে গেলে তেড়ে ফেড়ে উঠছে না। তার কারণ আপনি জিজ্ঞেস করলেন
আমি জিজ্ঞেস করছি না, আমি আমার কথা বলছি। আমরা যারা এখানে বসে আছি, যারা এখানে টক শোয়ে অংশগ্রহণ করছি কিছু বলার জন্য, তাদেরকে একটা মাইন্ড মেকআপ করতে হয় যে কি নিয়ে আমি কথা বলবো। বলুন তো। যখন আমি ভাবলাম শুরু হলো, তখন দাঁড়ান যখন শুরু হলো তখন বললাম যে এটা নিয়ে কোনো রাজনীতির আলোচনা নয়, যেটা হচ্ছে, যেটা স্যান্ডিকে দিয়ে শুরু করলে সেটা মনে হচ্ছিল সত্যি যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, সেলিব্রিটির ডেফিনেশনটা হয়তো ওদের চোখে আলাদা, আমাদের চোখে আলাদা, মানে মানসিকতার, তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে। মানে অভিনয় জগৎ বলি আমরা, কিন্তু অভিনয় জগৎ মানে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কংগ্রেস করছে নয়। আরজি করের ইস্যুতে এই সেলিব্রিটিরা যখন পথে নেমেছিল তখন আমরা অভিনয় জগতের লোক বলেছিলাম, তখন ইনি ছিলেন বা আরও কেউ ছিলেন আমরা বলিনি, কারণ তাকে আর যারা ছিলেন তাদেরকে আমরা একসঙ্গে এক জায়গায় রাখছি। তার মানে তাদের এই সব বলার অধিকারটা আছে কি আছে না সেটা একটা আমার কাছে প্রশ্ন। দেখুন, এটা এক নয়, আমরা দেখেছি বিক্রমকে, আমরা দেখেছি কদিন আগে সম্রাটকে, আজকে দেখলাম আমার কি বিট্টুদা, একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আপনারা ঘটনার আলোচনা করছেন যারা সুশীল সমাজের লোক, যারা এই অভিনয় জগতের লোক। দেখুন, আমরা ভাবতাম যে পলিটিশিয়ানরাই শুধু মিথ্যে কথা বলে, পলিটিশিয়ানরাই শুধু সত্য কথাটাকে গোপন করার চেষ্টা করে। আজকে যেখানে প্রত্যক্ষদর্শী একজন তিনি ছিলেন, তিনিও কিভাবে লুকোনোর চেষ্টা করছে ঘটনাগুলোকে, যেটা না খেলেই ভালো হতো, মানে খুব বুদ্ধিমানের মতো কাজ আমাদের উপদেশ দিচ্ছিলেন। 16 বছরের ছেলে নয়, 18 বছরের ছেলে নয়, বেলেল্লাপনা, আমি এই কথাটা ইউজ করব। এনারা নিজেরা মনে করে আমরা অভিনয় জগতের লোক, যেখানেই যায় হাজার হাজার লোক আমাদেরকে দেখে, আমাদের বেলেল্লাপনার করার একটা অধিকার জন্মে গেছে। আজকে দেখুন, আজকে আপনাদের আলোচনার বিষয় হতো মুখ্য, এটা হতো না, এটা আজকে ঘটনা ঘটেনি, এটা ঘটেছে দুদিন আগে। আজকে আপনারা আলোচনা করছিলেন সুপার নিউমারি পোস্ট নিয়ে, আজকে আলোচনা হতো, কেন হলো না? চিফ জাস্টিস মনে করেছেন এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি সবগুলোকে নিয়ে সবসময় আইনে হয় না, যেখানে রাজ্যপাল একটা দিয়েছে আপনারা আলোচনা করলেন না। সেই সঙ্গে আমি এটার এক্সাম্পল দিলাম এই জন্যই যে এই আলোচনার মধ্যে আপনারা রাজনীতিকে টেনে আনবেন না। আমি এই উদাহরণটা দিয়েছি, উদাহরণটা তৃণমূলের নয়, উদাহরণটা দিলাম, এইটার মধ্যে আপনি রাজনীতিকে টেনে নিয়ে আসবেন না। এটা রাজনীতি, পুলিশ বলছে সেটেলমেন্ট করে না, এটা রাজনীতি। প্রমাণ আছে, প্রমাণ আছে, জল নিয়ে বলছে আজকে তাহলে রিপাবলিক বাংলা এক লাইনে শেষ করব। আজ দিকে রিপাবলিক বাংলা এটা বলবে তো না, প্রতিদিন আমি কিন্তু পুরো অনুষ্ঠানটা একটা কাউকে বলতে দেবো না, আমাকে বলতে দিন। আমি বলছি প্রতিদিন আলোচনা হয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মুসলিমদের জন্য দুধের গায়ে। আজকে আমি বলছি, আজ থেকে আপনারা রুদ্রনীল ঘোষের কথার পরে বলবেন তো যে তৃণমূল কংগ্রেস সরকারটা মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, এটা বলবেন তো? আমি আবারও জিজ্ঞেস করছি, লাস্টবার জিজ্ঞেস করছি, পুলিশ ধাওয়া চাপা দেওয়ার কথা মৃতের ছেলে কাঁদতে কাঁদতে বলেছে, আপনি তার প্রমাণ চাইছেন? এবং দ্বিতীয় কথা, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা খারাপ না, আপনারা তো ভোট দিয়েছেন, রাস্তা খারাপ রে ভাই, কোথায় রাস্তা খারাপ? ভিজুয়ালগুলো চালান পাশে, একদিকে রাস্তা এতটা উঁচু, একদিকে এতটা নিচু, অ্যাক্সিডেন্ট হয়ে গেল চোখের সামনে, কোথায় রাস্তা খারাপ আপনি দেখতে পান না? ওটাকে অ্যাক্সিডেন্ট করিয়েছো, এটাই শুনলাম তো আমি শুনলাম এটা বাইক নিয়ে আপনি ভেরি নাইস মণিশঙ্করদা বলছে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছি ওখানে, অর্থাৎ এই 12 জন যারা গাড়ির তলায় চাপা পড়েছে ওটা কিসের মুখার্জি গিয়ে করিয়েছে? লজ্জা হওয়া উচিত। আমি মিথ্যে বলছি এটা প্রমাণ করুন না, থেমে যান, চুপ করুন, চুপ। আর মুসলমানদের তার কারণ ওই রাস্তা দিয়ে আপনি যান, ওখানে একটা বড় হাসপাতাল আছে, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, আপনি জানেন সেখানে যাওয়ার জন্য মানুষকে কি ভোগান্তি পেতে হয়? আপনার কোনো আইডিয়া আছে ওখানে কেন এই নাটকটা চলে? আমি দুটো কথা শুধু বলবো, কিশোরাই বলছিলেন লিমিট, এই রাজ্যে লিমিট, যে রাজ্যে 2 সাংসদ তৃণমূলে কল্যাণবাবু আর মহুয়া মৈত্র এমন গালিগালাজ করছে, চ্যানেল বিপ বিপ করে দেখাতে বাধ্য হচ্ছে, সেই রাজ্যে লিমিট। এই রাজ্যে একজন কবি সেজে বসে থাকা লোক বলছে পুলিশকে মানবিক মুখ, সেই রাজ্যে পুলিশ একটা মৃতদেহ পড়ে রয়েছে, তার ছেলে কাঁদতে কাঁদতে বলছে যে আমার বাবাকে নিয়ে গেল না, ওদের নিয়ে চলে গেল, আমার বাবাকে নিয়ে গেল না, এটাকে লিমিট। এই রাজ্যে কোন লিমিট আছে? এক সেকেন্ড, লিমিট আছে এই রাজ্যে?
কোনো এই জন্য তো limit বললাম যে নেই। কি নিয়ে দেখুন আলোচনা আমি হচ্ছে একটা বুঝতে কথা পারছি বলি, না। গাড়ির হুইলটা কার হাতে? কিশোরা এক্ষুনি প্রশ্ন মদ করেছিলেন খেয়ে accident, রাস্তা খারাপ। আপনার বেলায় আপনি না, বলেছেন, নীল বাতি শুনুন, আপনার এক বেলায় সেকেন্ড। আপনি আরে বলেছেন, আলোচনাটা এমন হচ্ছে আমি এক সেকেন্ড, মণিশঙ্কর রায় আসছি, বলে দিতে আপনার তিনজন বেলায় বলেনি আপনি এখনো। বলেছেন, কোনো কথা বলিনি, হ্যাঁ, এখন দ্রুত কেউ শেষ বলবেন করুন। না। না, রাস্তা খারাপের আমার জন্য কথা- মদ খেয়েছে, এটা বলুন না। আমার কথা না রাস্তা খারাপ ওই তো বললো কিশোর, আমার তিনটে প্রশ্ন আমার তিনটে প্রশ্ন। এই রাজ্যে ভিআইপি মদ খেয়ে রাস্তায় গাড়ি চালিয়ে 4 জনকে মেরে দেবে, সেটা চলবে? দ্বিতীয় প্রশ্ন, সেই মৃত্যুর পর পুলিশ ধামাচাপা দিতে বলবে, সেটা একদম, চলবে? একদম। তৃতীয় প্রশ্ন, সেই রাস্তায় আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হবে, রাস্তা এত উঁচু নিচু থাকবে, সেটা চলবে? 5 বছর তিনটে ধরে প্রশ্ন, চলছে এই তিনটে প্রশ্ন। রাস্তাটা। এই highway রাস্তাটা accident হয় 5 না। বছর ধরে চলছে। এখন মনিদা এসে কোনো একদিন হয়তো ঠাকুর করুক, ওনাকে যেন না যেতে হয় ক্যান্সার হসপিটালে কোনো বন্ধুর জন্য, আত্মীয় পরিজনের জন্য। যারা যায় তারা জানে যে ওখানে কি অবস্থা। একটু বৃষ্টি পড়লে পরে ওই রাস্তাটা বেশ, মরণ সর্বদি আসছি। ফাঁদ। আমার কথা হচ্ছে, হ্যাঁ, একটু বাকি আগে জায়গাটা। আপনি বললেন যে হুইল, গাড়ির চাকাটা কার নিয়ন্ত্রণ? এ রাজ্যের নিয়ন্ত্রণ যার, তার নিয়ন্ত্রণে আজ 20,000 পরিবার পেটের ভাত চলে গেছে। শুধুমাত্র 6,000 চোরকে, 6,000 তৃণমূলের নেতা যারা ঠান্ডা বেশ, করে সর্বদি। বসে টাকা নিয়েছে, তাদের বাঁচাবার বেশ, জন্য বেশ, আসি সর্বদি। আমার সঙ্গে পায়েল মুখার্জি রয়েছেন, অভিনেত্রী। নিয়ন্ত্রণ আমি আসি। কোনো পায়েল নিয়ন্ত্রণ মুখার্জি আছে রয়েছেন, রাজ্যে? অভিনেত্রী। এর আগে আমাদের এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। পায়েল, আপনাকে রিপাবলিক বাংলা আজ প্রশ্ন করছে কিশলার অগ্নিবাণে। আমি কিশলায় প্রশ্ন করছি যে একটা সাফল্য উদযাপনের লিমিট নিয়ে কথা বলছি আমরা, কোথায় গিয়ে শেষ করতে হবে? একজনের মৃত্যু এবং 12 জনকে আহত করে যে ব্যক্তি, যে পরিচালক বলা হচ্ছে ভিক্টোদা, সেই ভিক্টো আজ এই ঘটনা ঘটিয়েছে এবং তারপর পুলিশ তাকে বলেছে মৃতের পরিবারকে যে জিনিসটা একটু ধামাচাপা দিয়ে সেটেল করে নিন। এইটা চলবে তো এই রাজ্যে? পায়েল, দেখুন, আমার মনে হয় এই বিষয়টা না বারবার ঘটছে, কিন্তু আমরা এর আগে পুনেতে দেখেছি বা বিভিন্ন স্টেটেতে। আমাদের মনে হয় কোথাও একটা বোধহয় ইয়াংস্টাররা নিজেদের কন্ট্রোল লুজ করছে। তারা পার্টি করছে বা তারা ড্রিঙ্ক করছে, কিন্তু কোথাও একটা যে লিমিট, আনন্দ করা যেতেই পারে, কিন্তু আনন্দর তো একটা লিমিট থাকে। কোনো কিছুই লিমিটলেস হয়ে গেলেই সেটা প্রবলেমেটিক হতে পারে। সেই লিমিটটা বোধহয় তারা মনে রাখতে পারছেন না, মাথায় রাখতে পারছেন না। এবং এই মুহূর্তে সব থেকে আমার যেটা খারাপ লাগছে, আমি এই মুহূর্তে যে এই লাইভটা করছি, আমি কিন্তু বম্বেতে রয়েছি এবং আমাকে এখানে লোকজনও জিজ্ঞাসা করছে কলকাতায় এরকম ঘটছে বা, এবং আমাদের ইন্ডাস্ট্রির বিষয়ে কিন্তু খুব খারাপ একটা মেসেজ যাচ্ছে। ইন্ডাস্ট্রির রেপুটেশনটা ভীষণভাবে স্পয়েল হচ্ছে। লোকের ধারণা হচ্ছে এটাই যে ইন্ডাস্ট্রির লোকজনের বিন্দুমাত্র কোনো তাদের ভেতরে কন্ট্রোল নেই, তারা ভীষণভাবে এরকম একটা উদ্দাম জীবনযাপন করে, যেটা আমার মনে হয় আমাদের মানে সবার জন্য ভাবা উচিত। এবং আমাদের ইন্ডাস্ট্রির একজন আমাদের মানুষ হিসেবে আমার মনে হয় যে এই বিষয়গুলো কিন্তু আগামী দিনে যাতে না হয় বা এই ধরনের লোককে কোনোভাবে অ্যাকসেপ্ট করা না হয়, এটাকে বয়কট করাটা ভীষণভাবে দরকার। বেশ, সামগ্রিকভাবেও ইয়ংস্টারদের এই জায়গাটাতে কন্ট্রোল আনতে হবে। কন্ট্রোল আনতে হবে। কন্ট্রোল কে আনছে, কোথায় আনছে, কোন জিনিসটা কন্ট্রোলে হচ্ছে? পায়েল, প্রশ্ন। আমি একটা বাইট দেখাবো, বক্তব্য শোনাবো। যার মৃত্যু হয়েছে, যার ছেলে মিথ্যে কথা বলছিল বলে অভিযোগ উঠছিল একটু আগে, তার ভাই কি বলছে? সেও কি মিথ্যে কথা বলছেন? শুনুন। মেরে তো চলে গেছে, আরও না, এখানে 15-16 জনকে টোটাল মেরেছে। কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো আঙুল চলে গিয়েছে। হ্যাঁ, তারপরে গাড়ি যখন এখান থেকে পুলিশ বার করলো, 7খানা মদের বোতল পাওয়া গিয়েছে এবং গ্যাঁজার কলকে পাওয়া 14খানা। তাতেও কোনো পুলিশ আমাদের কোনো হেল্প করলো না, বরঞ্চ আমাদেরই সাহায্য। পুলিশ সাহায্য তো করিনি, উল্টে এমনকি পুলিশকে আমরা বললাম একটা অ্যাম্বুলেন্স সেও করিনি আমাদের। শাসাচ্ছে বলতে কি বলছে? সাহায্য মানে তোমরা সরিয়ে যাও, তোমরা কেন করছো? আর মদ, ছবি তুলুন, মদের বোতল পেয়েছেন 7খানা, গাঁজার কলকে পেয়েছেন, ছবি তুলুন। বলে না, ওইসব কিছু করা যাবে না বলে পুলিশ ওদের নিয়ে সোজা চলে গেল। কিন্তু আমাদের একটা গাড়ির প্রয়োজন ছিল, গাড়িরও দিল না। অরিন্দমবাবু, পুলিশের এটা কাজ। পুলিশ, অরিন্দমবাবু আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আপনি বহু থানা সামলেছেন, বহু অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি অরিন্দমবাবু, আমি পুলিশ যদি এই রোল হয় পুলিশের, আমি পুলিশ ছি বলতে বাধ্য হচ্ছি। একটা মানুষ পড়ে আছে অর্ধমৃত অবস্থায়, তাকে তুলে না নিয়ে গিয়ে সে একটা গাড়ি এসেছে পুলিশের, যারা ওখানে ওই গাড়িতে ছিল তাদেরকে সেই গাড়িতে করে নিয়ে গেছে, টোটোয় করে নিয়ে যাওয়া হয়েছে আধ ঘন্টা পরে, এবং বলছেন এই ব্যক্তি যে পুলিশ যদি গাড়িতে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত। পুলিশ সেটেলমেন্ট করতে বলছে অরিন্দমবাবু। খুব দুর্ভাগ্যজনক জানেন, এই যে পুলিশ যে কম্প্রোমাইজ করে, এটা আপনি জানেন স্ট্রিক্ট গাইডলাইন্স আছে। কোনো অবস্থাতেই পুলিশ কিন্তু বিশেষ করে আনকম্পাউন্ডেবল কম্পাউন্ডেবল কেসে কম্প্রোমাইজ করতেই পারে না।
কিন্তু এটা তো একটা নতুন ট্রেন্ড, ধর্ষণ হচ্ছে সেখানে পর্যন্ত কম্প্রোমাইজ করা যাচ্ছে। এবং আপনার যে ছেলেটি যে আজকে উইথ এ ভেরি পিটিয়াস টোন বললো, এটা মিথ্যা হতে পারে? আচ্ছা আপনাকে আমি বলি, আপনার কিশোরয় তোমার বোধহয় মনে আছে, তুমি তখন ছিলে কিনা জানি না, 5/8/2023 বেহালা একটা ছাত্র মৃত্যু হয়েছিল, সৌরনীল। আচ্ছা সেই সময় বাচ্চাটা বয়স 8 বছর, ক্লাস 2-তে পড়তো। এবং আমি 6 তারিখে এখানে প্রোগ্রামে এসেছিলাম, ক্যালকাটা পুলিশ কমিশনার কি সাংঘাতিক সমস্ত দিয়েছিল, অফিসার ইনচার্জকে থাকতে হবে, নানা রকম আইন, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কত রকম। আমি বলেছিলাম এগুলো হচ্ছে কোনো মতেই সম্ভব নয়, ছেড়ে দাও। পরবর্তীকালে তোমরা দেখেছো রাসবিহারীতে বিক্রম, এই বিক্রম এবং সোনিকার মৃত্যুটা তোমার মনে আছে কি? রাসবিহারীতে কিভাবে রাসবিহারী করেছিল, কিন্তু পুলিশে 600 মিটার দূরে থানা ছিল, পুলিশ পৌঁছেছে 1 ঘন্টা পর ঠাকুরপুকুরে। আমি বলছি আজকে যে এই ঠাকুরপুকুরে রাসবিহারীতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, পুলিশ কত গাইডলাইন, সেই গাইডলাইন কি? সেভ ড্রাইভ, সেভ লাইফ, কত 50 কোটি টাকার ট্রাফিক প্রকল্পে দেওয়া হয়েছিল। এবার একটা কথা বলি, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন ব্রেথ অ্যানালাইজার ডিক্লেয়ার করেছে, ব্রেথ অ্যানালাইজার, যে কোনো মদ্যপ যদি কেউ যায় তাকে আমি বলছি আপনাকে শোনো, আমরা করে ব্রেথ অ্যানালাইজার, আমি লন্ডনেও দেখেছিলাম, এখানে দেখছি ব্রেথ অ্যানালাইজার, ফু দেবে, এটা রিডিং হবে, তাকে অ্যারেস্ট করে দেবে। তুমি আমাকে বলো এই ব্যক্তি কেন ফু দেওয়া হয়? আমি বলছি, আমাকে একটু বলতে দাও ভাই, এটা কেউ বলবে না। একমাত্র নর্থ 24 পরগনার এসপি এই অর্ডারের পরে 400টা কেস করেছিল, 400 নর্থ 24 পরগনা। আজকে ক্যালকাটা পুলিশে কটা কেস হয়েছে? আমি তোমাকে আবার একটা কথা বলেছি, দেখো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে যেভাবে এর এক পরিচালক, তোমরা নির্লজ্জ ভাবে বলছো এটা পরিচালক, তাহলে গৌতম ঘোষ পরিচালক? আরে ভাই তুমি বলো, আজকে সত্যজিৎ রায় পরিচালক, তরুণ মজুমদার পরিচালক, সাকসেসের ব্যাপারে আমি পরিচালক, তরুণ কুমারের আমি অনুষ্ঠানে ছিলাম, দাদার কীর্তি অনুষ্ঠানে, গৌতম ঘোষের অনুষ্ঠানে দেখেছিলাম, শ্রদ্ধায় মাথা নত হয়েছে। এরা কারা? এরা কুলাঙ্গার, এরা অসভ্য, এরা বর্বর, এরা কখনো উদযাপন হচ্ছিল ওখানে, এখানে সাফল্য মাতাল একটা অসভ্য বর্বর, এদেরকে তোমরা পরিচালক বলছো। আর ওই প্রিয়াঙ্কা বলে, ওই কি ঋতুপর্ণ বলে একটি মেয়ে, তুমি দেখেছো, তোমরা নামটা বলছো না, ওখানকার লোকেরা বলছে যে মদ অবস্থা খেতে পাচ্ছে না, নাকি উঠতে পারছে না, এরা মদ্যপ। কিশোরয় তুমি বলছো এরা নাকি ফিল্ম স্টার, এরা নাকি আজকে উদযাপন করছে, লজ্জায় মাথা নত হয়ে যায়, ঘৃণায় এদের মুখের দিকে তাকে। নামগুলো শোনো না, কি নাম দিচ্ছে বাবা মা, তাদের মা বাবা একটু শেখাচ্ছে না, নাম দিয়েছে। আমি সে কথা বলছি না, আমি আসি আবার। অরিত্র, আমার কথা হচ্ছে যেটা বলছিলেন অরিন্দম বাবু, যে মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে আজকে। স্যান্ডি এখানে আছেন, স্যান্ডির কোনো দোষ নেই, আমি স্যান্ডিকে কোনো দোষ দিচ্ছি না, তিনি আগের দিন রাত্রে উদযাপনে ছিলেন, আমি তাকে প্রশ্ন করেছি উদযাপনের লিমিট কতটা। উদযাপনে যখন তিনি ছিলেন তখন তিনি দেখছিলেন কিনা যে ওখানে কারা উদযাপন করছে, কিভাবে করছে, এবং তারপর গাড়ি স্টিয়ারিং হাতে 12 জনকে পিষে মারছে। আমার প্রশ্ন হচ্ছে অরিত্র, লিমিট সত্যি কতটা? এই রাজ্যের মানুষের কতটা সহ্য করার লিমিট, গরিবদের, রাস্তায় যারা খেটে কাজ করে তাদের কতটা লিমিট, আর কতটা উদযাপনের লিমিট বলো? দেখুন, উদযাপন, উৎসব, আনন্দ এগুলো করার অধিকার প্রত্যেকের রয়েছে। এখানে আমাদের একটা জিনিস যেটা জানতে হবে প্রত্যেকটা মানুষকে, যে আমাদের পার্সোনাল লিবার্টি, এই যে লিবার্টি একটা খুব বড় কথা, এই লিবার্টি আমরা এনজয় করি, আমাদের প্রত্যেকের নিজস্ব রকমভাবে লিবার্টি এনজয় করার অধিকার রয়েছে। কিন্তু সেটা ততক্ষণই সেই অধিকারটা এনজয় আমি করতে পারি যতক্ষণ আমার লিবার্টিটা অন্য কারোর লিবার্টিতে ক্ষতি না করে। আমি পার্টি করি, সারা রাত জেগে থাকি, ডিগবাজি খাই, নাচ করি, গান করি, যা খুশি আমি করি। যখনই আমার কাণ্ড কারখানার জন্যে অন্য আরেকজন সাফার করবে, তখন সেই লিবার্টিকে কিন্তু আমাকে রেস্ট্রেন করতে হবে। পার্টি করেছেন, আমার সবথেকে খারাপ লাগছে, দেখুন পার্টি করা, সাকসেস পার্টি, এগুলো শুধু যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় তার না, যে কোনো কর্পোরেট কোম্পানিতে হয়, সব জায়গাতেই হয়। কিন্তু আমার প্রথম ও প্রধান বক্তব্য এই ডিরেক্টরকে, যে আপনি মদ্যপান করেছেন, আপনি একটা ক্যাব নিয়ে কেন বাড়িতে গেলেন না? আপনি একটা কোনো ড্রাইভার যদি হিসেবে প্রফেশনালি কাউকে হায়ার না করতে পারেন, আপনি একটা ক্যাব বুক করে, ট্যাক্সি বুক করে বাড়িতে যান, অথবা যেখানে আছেন সেখানে রেস্টুরেন্ট, কারণ তিনি মনে করেন তাকে কেউ আটকাবে না, আর পুলিশ বলে সেটেলমেন্ট করতে। এই জায়গাটাতেই মুশকিলটা কি হয়ে জানেন, এটা হচ্ছে অডাসিটি। অডাসিটি হচ্ছে যে আমাদের এখানে, আমাদের এই আইন ব্যবস্থাতে এবং সর্বোপরি এই পুরো যে সিস্টেমটা রয়েছে, এর মধ্যে কোনো পেনাল্টি নেই, সাজা নেই। আপনি ভাবুন এই কিছুদিন বাদে জামিন হয়ে যাবে, কিন্তু যে মানুষটি সকালবেলা বাজারে দোকানে গেছিলেন, তার কি দোষ? তার দোষ তিনি দোকানে গেছিলেন এবং সেইটা তার অভিশাপ হয়ে গেল। বিয়ের জন্য মিষ্টি অর্ডার দিতে গেছিলেন। এইটা এত একটা কদর্য ঘটনা যে এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আমরা আজকে যারা এখানে বসে আছি, এরকম একজন বক্তাও নেই
যে এটার বিপক্ষে মানে যেটার পক্ষে কথা বলবে যে না এটা করে বেশ করেছে, এটা কখনোই হতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের এটাও তো মাথায় রাখতে হবে যে সার্ভেলিয়েন্স এবং কন্ট্রোল, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তার ভূমিকাটা কি? আপনি আজকে এই ভিক্টোকে নিয়ে কথা বলছেন, আপনি ফিরে যান তো গত বছর অগস্ট মাসে, মনে করে দেখুন সঞ্জয় রায় প্রাইমারি ভিকটিম আরজিকর, চেতলা থেকে মদ খেয়ে বাইক চালিয়ে আরজিকরে গেছিল বিফোর কমেন্সিং দ্য ক্রাইম। কোথায় থাকে এই যে নাকা চেকিং, এই সিট বেল্ট না পড়লে এত টাকার চালান দাও, হেলমেট পরনি এত টাকার চালান দাও। সেই দিনও কিন্তু মনে রাখবেন যে সঞ্জয় রায় বিভিন্ন কলকাতার বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে মদ্যপান করেছিল এবং তারপর চেতলা থেকে বাইক চালিয়ে মদ্যপ অবস্থায় আরজি করে এসেছিল এবং তারপরে এরকম একটা হিনিয়াস ক্রাইম করেছিল। সেদিনকেও কিন্তু কোনো রকম সার্ভেলিয়েন্স ছিল না। অতএব পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা এই যে কি সেটেলমেন্ট করতে বলেছে কি বলেনি সেটার ব্যাপারে আমি যাচ্ছি না, যেহেতু আমি আই উইটনেস নই। কিন্তু ঘটনা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা এটার কড়া সাজা দিতে পারবো এবং সরকারিভাবে সহজলভ্যভাবে মদ এবং নেশার সামগ্রীগুলো বিক্রি করে যেভাবে আজকে সরকার প্রত্যেকের কাছে এটা অ্যাভেলেবেল করে দিয়েছে, এতে 8 থেকে 80 প্রত্যেকের নেশাসক্ত হয়ে পড়ছে এবং সামাজিক অবক্ষয়। সার্ভেলেন্স কোথায়? আমি না, আমার কাছে একদম সময় নেই। এক সেকেন্ড একটা কথা বলার আছে, এক সেন্টেন্স। সেটা হচ্ছে উদযাপনের লিমিট আমরা দেখে নিয়েছি সন্দেশখালীতে, উদযাপনের লিমিট আমরা দেখে নিয়েছি অভয়াতে, উদযাপনের লিমিট ঠাকুরপুকুরেও। একদম আমি এক লাইন হলো কিশোরই বলছিল গঞ্জিকা সেবনের কথা। এই সেলিব্রিটিরা যদি গঞ্জিকা সেবন করে যদি কোনো ক্রিয়েটিভ কিছু করে তখন গঞ্জিকার ডেফিনিশনটা বলে জ্ঞানকে জাগরণ করে যাহা। আর এখন যে গঞ্জিটাকে খেয়েছে সে লোককে মারার জন্য। বেশ, কোন শেষ সেন্টেন্স বলার আছে স্যান্ডি? আমি একদম লাস্ট কমেন্ট বলতে দিচ্ছি, একদম একটা সেন্টেন্স। দেখো, অবশ্যই আমি এটাই কথা বলবো যে পার্টি বা উদযাপন সেটা অরিত্রর সাথে আমি একমত যে লিমিটের মধ্যে, এবং আমি প্রশাসনের কাছে এটাই বলুক সে পরিচালকও, আপনি বারবার করে ভিআইপি বলছেন, আমার চোখে তো উনি ভিআইপি নন। ভিআইপি কালচার, ভিআইপি না ওনাকে ভিআইপি কালচারের কথা বলেছে। অরিন্দম না, একদম সময় শেষ আমার, আমি একদম একটা সেন্টেন্স শেষ করব। বিপদে পড়লে সবাই সরে যায়। প্রথম কথা হচ্ছে কি যে তুমি যে কথাটা বললে না যে আমি একটা নাম বলেছি না, মা বাবা লক্ষ্য করতে হয় যে মেয়েরা মদ খেয়ে যে উঠছে তাদের একটু রেস্ট্রেন করা দরকার, ছেলে অবশ্যই। বেশ, আমি এখানেই শেষ করছি। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? এখানে শুধু বড় লোক তো নয়, এখানে একজন দানব স্টিয়ারিং হুইলের পিছনে বসে 12 জনকে চাপা দিয়ে একজনকে খুন করেছেন এবং তারপর পুলিশ গিয়ে বলেছে জিনিসটা সেটেল করে নিজেদের মধ্যে সমঝোতা করে নিন। এই ঠাকুরপুকুরের এই ঘটনার চোখে আঙুল দিয়ে আজ দেখিয়ে দিল যে সাধারণ মানুষ যারা রাস্তায় চলাফেরা করে এই ভিআইপি কালচারের তলায় চাপা পড়ে তারা কতটা, তাদের সুরক্ষা আজ কতটা একটা ঠুনকো সুতোয় ঝুলছে। আপনারা যারা প্রশাসনের মাথায় বসে আছেন এবং এই কালচারকে তোল্লাই দিচ্ছেন, আপনারা আরও একবার ভাবুন। আর কটা বাবার আর কটা ছেলের প্রাণ নিয়ে আপনাদের মনে একটু শান্তি হবে যে না, এবার অনেক হয়েছে, এবার একটু সার্ভেলেন্সটা বাড়াই, এবার একটু নিজের দায়িত্বটা পালন করি। কিশোর আর অগ্নিবাণ আজ এই পর্যন্তই। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।